প্রধান সে আমাদের মঞ্চে আসবে এবং সে কিছু কথা বলবে পক্ষ দল থেকে। দলনেতা মাহবুব আলম ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। উপস্থিত সম্মানিত বিচারক মণ্ডলী, উপস্থিত সামনে আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের বিতর্কের মূল বিষয়টা হচ্ছে দুর্নীতি দেশের উন্নয়নের প্রধান বাধা। দুর্নীতি দেশের উন্নয়নের যে প্রধান বাধা, এটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। আমি একটা সুন্দর সূক্ষ্ম একটা উদাহরণ দিতে চাই। বাংলাদেশ স্বাধীন হয় 16 ডিসেম্বর 1971 সালে। ঠিক সে বছরই 3 সেপ্টেম্বর 1971 সালে কাতারও স্বাধীন হয়। আজ কাতার কাসিম ইবনে মুহাম্মাদের হাত ধরে আজ বিশ্বের অন্যতম একটি ধনী দেশ, আর বাংলাদেশ এখনও আছে পিছিয়ে। কি ছিল কাতারের? শুধু বালি ছাড়া। তাদের প্রাকৃতিক সম্পদের মধ্যে ছিল শুধুমাত্র তেল, আর বাংলাদেশ প্রাকৃতিক সম্পদ ধনন্তে পরিপূর্ণ। শেখ মুজিব একটা কথা বলেছিল, সবাই পেল সোনার খনি, আমি পেলাম চোরের খনি। ঠিক সে কারণেই, সেই দুর্নীতির কারণেই আজ বাংলাদেশ এত পিছিয়ে আছে। বাংলাদেশ আজ অনেক ধনী হতে পারত। বাংলাদেশ বিগত সরকার যে সমস্ত প্রতি বছর অর্থ বাজেট করত, 2024-25 অর্থ বছরে বাংলাদেশের বাজেট ছিল 7,97,000 কোটি টাকা, আর 2023-24 সালে 2023-24 অর্থ বছরে বাজেট ছিল 7,61,000 কোটি টাকা। শুধু এই 2 বছরেই নয়, বিগত বছরগুলিতে যে বাজেট ছিল তার সঠিকভাবে যদি বাংলার বুকে ব্যয় করা হতো, তাহলে আজকে বাংলাদেশ প্রাচ্যের অক্সফোর্ড হয়ে যেত, আজ বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যেত, আজ বাংলাদেশ পৃথিবীর অন্যতম একটা ধনী দেশ হয়ে থাকত। আজ বাংলাদেশের যে এত দুর্নীতি হয়েছে, দুর্নীতির কারণেই যে এগুলো হয়নি, এটা আজ সুস্পষ্টভাবে পরিষ্কার। ধন্যবাদ মাননীয় সভাপতি। ধন্যবাদ মাহবুব ভাইকে। আমি ডেকে নিচ্ছি বিপক্ষ দলের দলনেতা নোমান বিন ফরিদ ভাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ঐতিহ্যবাহী ভান্ডারিয়া সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত বিতর্ক অনুষ্ঠানের উপস্থিত রয়েছেন সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপস্থিত আছেন বিজ্ঞ প্রতিপক্ষ এবং ছোট বড় ছাত্র ভাইয়েরা, সকলকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এই বিতর্কে বসেছিলাম, প্রথমেই আমরা আশা করেছিলাম আমাদের প্রতিপক্ষের দলনেতার কাছ থেকে কিছুটা সম্মান, যেটা আমরা তাদের কাছ থেকে পাইনি। আশা করব পরবর্তীতে তারা সেটা লক্ষ্য রাখবেন। আমাদের প্রতিপক্ষ যে বলে গেলেন যে আজ যদি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, আজ যদি বাংলাদেশের অর্থায়ন যদি সঠিকভাবে ব্যবহার হতো, তাহলে বাংলাদেশ প্রাচ্যের অক্সফোর্ড হতো। সুতরাং অক্সফোর্ড কিন্তু কোনো একটা দেশ নয়। আমার বিজ্ঞ প্রতিপক্ষকে মনে রাখতে হবে, অক্সফোর্ড একটি বিশ্ববিদ্যালয়, যেটা প্রাচ্যের বিশ্ববিদ্যালয় হিসাবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলে থাকি। সুতরাং এই ভুলগুলোর দিকে আপনারা খেয়াল রাখবেন। আপনাদের সম্মান দেখিয়ে এই ভুলগুলো আমি ধরিয়ে দিচ্ছি। আমি আমার বিষয়ে ফিরে আছি। আমরা কখনোই এটা বলিনি যে আমাদের যে আজকের বক্তৃতার বিষয় সেটা হচ্ছে দুর্নীতি উন্নয়নের প্রধান অন্তরায়। আমরা কখনোই বলিনি যে দুর্নীতি উন্নয়নের অন্তরায় নয়, কিন্তু আমাদের বিজ্ঞ প্রতিপক্ষরা যেটা বলছেন সেটা হচ্ছে প্রধান অন্তরায়। কিন্তু আমরা এটাকে প্রধান হিসাবে কখনোই একটিমাত্র হিসাবে ধরতে পারি না, কেননা আমাদের দেশের দারিদ্রতা রয়েছে, আমাদের দেশের প্রাকৃতিক দুর্যোগ রয়েছে, আমাদের দেশের বেকারত্ব রয়েছে, যেগুলো আমাদেরকে এই দেশকে উন্নয়ন করতে বাধা দেয়। আমি যদি আপনাদেরকে পড়ে শোনাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 30 লক্ষ শিক্ষার্থী বর্তমান বাংলাদেশে বেকারত্ব ভোগ করছেন, যেটা আমাদের জন্য খুবই আফসোসের বিষয়। আমরা যদি মানুষের বেকারত্ব দূর করতে পারি, তাহলেই আমরা আমাদের দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমরা যদি আমাদের দেশ থেকে দারিদ্রতা দূর করতে পারি, তাহলেই আমরা আমাদের দেশকে উন্নয়নের স্থানে নিয়ে যেতে পারবো। আমাদের প্রতিপক্ষ আমাদের দেশকে সিঙ্গাপুরের সাথে তুলনা দিলেন, আমাদের দেশকে কুয়েতের সাথে তুলনা দিলেন। আমাদের দেশকে কোনো কুয়েত, সিঙ্গাপুর, বহির্বিশ্বের কোনো দেশের সাথে তুলনা দিলে হবে না। যদি আপনারা তুলনা দিতেই চান, তাহলে উন্নত বিশ্বের সাথে তুলনা দিতে হবে, যেখানে জাপান, যেখানে
দক্ষিণ কোরিয়ার 100% শিক্ষার হার, আমাদের দেশে মাত্র 76% শিক্ষার হার। এই 76%-এর বাহিরে যারা রয়েছে তারাই কিন্তু আমাদের দেশের বড় বড় চেয়ারে বসে বড় বড় বাজেট নিয়ে বসে আছে। সুতরাং আমরা যদি শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে পারি, আমাদের দেশের শিক্ষাকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলেই আমরা আমাদের দেশকে উন্নয়ন করতে পারবো। সুতরাং সময় স্বল্পতার কারণে আমি পুরোপুরি বিষয়টা ক্লিয়ার করতে পারি না। পরবর্তীতে যদি আমার আসার সুযোগ হয় তাহলে আমি এটা পুরোপুরি ক্লিয়ার করব। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ বিচারক মণ্ডলী, ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ নোমান বিন ফরিদ ভাইকে। আমি ডেকে নিচ্ছি পক্ষ দল থেকে সাজিদুল ইসলামকে। ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত সুদক্ষ বিচারক মণ্ডলীর সম্মানিত সভাপতি এবং আমার বিপক্ষ দল ভাইরা, সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি প্রথমেই বলতে চাই যে আমাদের বিপক্ষ দল যে বলে গেল যে দুর্নীতি একমাত্র প্রধান কারণ নয়, কিন্তু আমরা যদি তাকাইতে যাই তাহলে আমরা দেখতে পাই যে দুর্নীতি প্রধান কারণ। কেননা তিনি বলে গেলেন যে একজন মানুষ যখন চেয়ারে বসে, তিনি পড়ালেখা স্বীকার করে চেয়ারে বসার পরে তিনি দুর্নীতি করেন। কিন্তু আমরা যদি এর পিছনে তাকাইতে যাই, প্রথমে আমরা দেখতে পাই এটা দুর্নীতির মাধ্যমে আসতেছে। কীভাবে? আমরা যখন চাকরির নিয়োগ হয়, কোনো কিছু হয়, তখন আমরা দেখতে পাই যেখানে বিসিএস পরীক্ষার মতো পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয়। এটা কি দুর্নীতি না? তা সর্বপ্রথম তারা দুর্নীতির মাধ্যমেই তো আমরা এই জায়গায় বসলাম। উনি যে বললেন শিক্ষার সাথে তুলনা করলো, যে শিক্ষা তুলনা করে অন্য দেশের মতো অন্য দেশের সাথে তুলনা করলো, এখানেও তো অন্য দেশ শিক্ষা করতেছে, কিন্তু এখানে শিক্ষার পরে সর্বপ্রথম এখানে দুর্নীতির মাধ্যমে চেয়ারে বসছে। যদি প্রথমে দুর্নীতিটাই না হতো তাহলে তো সে চেয়ারেও বসতো না, তাহলে আর এই প্রধানকরণ যে বললো এইটাই তো প্রধানকরণ হয়ে যেত। তাহলে আমি বলতে চাই যে আমাদের যে বিপক্ষ দল বলে গেছেন যে প্রধানকরণ নয়, তাহলে আমরা বুঝতে পারি এটা প্রধানকরণ। আমরা যদি আরও পিছনের দিকে বর্তমান পরিস্থিতিকে তাকাতে যাই তাহলে দেখতে পাই আমরা প্রধান কারণ কিনা। যদি আমরা দেখতে চাই পিছনে, যদি আমরা দেখতে চাই তাহলে দেখতে পাই আমরা জানি এই সে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যেখানে বিল্ডিং করার পরে একটা বালিশ উঠানোর জন্য খরচ করা হয়েছে 760 টাকা, যেখানে একটা বালিশ যদি সারা দিন পরে উঠানো হয় তারপরেও একজন শ্রমিকের বেতন 3 থেকে 400 কি 500 টাকা। আবার ওইখানে একটা বালিশের দাম ধরা হয়েছে কত জানেন? 6000 টাকা, যেখানে সম্পূর্ণ একটা দুর্নীতি। তাহলে আমরা বলতে পারি না যে এখানে দুর্নীতির কারণে দুর্নীতি একটা প্রধান কারণ। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি পক্ষ দলের সাজিদুল ইসলামকে। চলছে বিতর্ক প্রতিযোগিতা, বিষয় দুর্নীতি প্রধান অন্তরায় উন্নয়নের পথে। এবং এখন ডেকে এনেছি বিপক্ষ দল থেকে বিপক্ষ দলের আসিফুল ইসলামকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার বিতর্ক প্রতিযোগিতা আমি সব কিছু সংজ্ঞায়িত বলতে এসেছি। আমার ছাত্র ভাইরা বলেছেন। আমাদের প্রথমত আজকে বিষয় ছিল হলো দুর্নীতি উন্নয়নের প্রধান অন্তরায়। দুর্নীতি শব্দের অর্থ হলো কাজ, কোনো কাজ নিয়ম নীতি বাহিরে করা, আর উন্নয়ন হলো পূর্ব অবস্থান থেকে ক্রমশগতভাবে উপরের দিকে নিয়ে যাওয়া, আর প্রধান হলো অন্তরত কোনো কাজে বাধা সৃষ্টি করা। এক্ষেত্রে আমরা বুঝতে পারি কোনো কাজে বাধা সৃষ্টি করাই হলো অন্তরায়। তার দুর্নীতির সাথে এই প্রশ্নতে যোগ করে দুর্নীতিকে উন্নয়নের বাধাকেই করা বলা হচ্ছে। আমরা শুধু তারা বলে গেছে যে দুর্নীতি উন্নয়নই প্রধান বাধা। এটা শুধু তাই নয়, আরও বাধা আছে, যেমন জনসংখ্যা বৃদ্ধি, সুশিক্ষার অভাব, দরিদ্রতা ও কুসংস্কার ইত্যাদি আরও অনেক বাধা আছে। যেমন বলতে চাই জনসংখ্যা বৃদ্ধি। একটি উন্নত দেশে করতে হলে আপনাকে অবশ্যই জনসংখ্যার নিয়ন্ত্রণ করতে হবে, কেননা জনসংখ্যা যত বৃদ্ধি পাচ্ছে দেশে দরিদ্রতার হারও ততই কমাচ্ছে। আর বর্তমানে আমরা দেশের দিকে তাকায় দেখি, এই দেশে বন্যার কারণে আমাদের যে সংকটময় পাড়ি দিয়েছি সেখানে অনেকই মানুষজন সেখানে আমাদের সহযোগিতা করতে এগিয়ে গেছে। কিন্তু একদিকে খেয়াল করে দেখি, যেখানে আমরা দেশের কোনো উন্নয়নমূলক কাজ করতে গেলে আমাদের দেশের অর্থ সংকট দেখা দেয়। এই অর্থ সংকট দেখা দেওয়ার জন্য অন্যতম কারণ হচ্ছে দরিদ্রতা। কারণ আমরা বিশেষ করে খেয়াল করে দেখি, এদেশে যদি পরিবারে 5 জন লোক হয়ে থাকে, তাদের 2 জন পরিবারে কোনো আয় করে থাকে, কিন্তু বাকি 3 থেকে 4 জন লোকই পরিবারে আয় করতে পারে না। এখান থেকে আমরা বুঝতে পারি তাদের দরিদ্রতার যে ইচ্ছা থাকে, তাদের বড় হয়ে যে ইচ্ছা থাকে, সেই ইচ্ছা তারা পূরণ করতে পারে না। এর জন্যই তারা বড় হয়ে বিভিন্ন কাজ করে থাকে। আমাদের দ্বিতীয়ত দেখা যায় সুশিক্ষার অভাব। হ্যাঁ, আমাদের বড় ভাই আমাদের পকেট টিম থেকে বলে গেছে জাপান ও দক্ষিণ কোরিয়ায় 100% সুশিক্ষিত হার আছে, কিন্তু শিক্ষার হার বাংলাদেশে আছে 76.8%। বাকি 23.2% হলো আমাদের অশিক্ষিত সংখ্যা হার। এই দেখা যায় যে বড় বড় চেয়ারে এই অশিক্ষিত সংখ্যার হার রয়ে থাকে। আমরা আমাদের পক্ষ দলীয় কাছে একটি প্রশ্ন আমার আছে যে এই 23% লোকের কাছে কীভাবে দরিদ্রতাপূর্ণ এই দেশকে দরিদ্রমুক্ত আপনারা করতে পারবেন? এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ধন্যবাদ জানাচ্ছি
বিপক্ষ দলের আসিফুল ইসলামকে। চলছে বিতর্ক প্রতিযোগিতা, বিষয় দুর্নীতি প্রধান অন্তরায় উন্নয়নের পথে। ডেকে নিচ্ছি পক্ষ দলের দলনেতা মাহমুদ আলমকে। ধন্যবাদ আবার সুযোগ দেওয়ার জন্য। আমার বিপক্ষ দলীয় বন্ধু একটা প্রশ্ন রেখে গেছেন দারিদ্র্য দূরকরণে এবং শিক্ষাক্ষেত্রে। আমি প্রথমে বলতে চাই, আপনারা যে বললেন শুধু দুর্নীতির কারণেই নয়, অন্যান্য কারণেও দেশের বাধা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি বলবো, আমি একটা বিগত সরকারের উদাহরণ দিতে চাই। আপনারা যে বললেন দারিদ্র্য দূরকরণের ক্ষেত্রেই নয়, আমি বলবো যে দারিদ্র্য দূরকরণের ক্ষেত্রে আমার সবচাইতে ভালো একটা উদাহরণ হচ্ছে গত করোনার সময় বিভিন্ন সেক্টর থেকে সরকার কর্তৃক যখন বিভিন্ন স্থানে ত্রাণ দেওয়া হয়েছে, একজন সরকারের কর্মকর্তা থেকে শুরু করে চেয়ারম্যান মেম্বার পর্যন্ত গরিবের মোটা চাল তেল চুরি করতে কখনো দ্বিধাবোধ করেনি। দ্বিতীয়ত শিক্ষাক্ষেত্রে আমরা কিছুদিন আগেও দেখেছি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যে চেয়ারম্যান ছিলেন, উনি 5 লক্ষ টাকা 6 লক্ষ টাকার বিনিময়ে সার্টিফিকেট বিক্রি করতেন, GPA 5-এর সার্টিফিকেট। তাহলে আপনারা শিক্ষাক্ষেত্রে কিভাবে, এখানেও দেখেন দুর্নীতি, পুরো সেক্টরটা দুর্নীতিতে ভরা। আপনারা যেখানেই যাবেন, জনসংখ্যার দিক দিয়ে যাবেন, বাংলাদেশ সরকার মহিলা বিধবা ভাতা, গর্ভবতী ভাতা, যত প্রকার ভাতা আছে প্রত্যেকটা মানুষের সুবিধার্থে এই জিনিসটা দিয়ে থাকে। কিন্তু লাস্টে এসে দেখা যায় কি, পরে জনগণের কাছে আসতে আসতে দুর্নীতি করতে করতে জনগণের কাছে আর পৌঁছায় না। যে যারা দায়িত্বশীল থাকেন তারা নিজেরা দুর্নীতি করে তারা নিজেদের পকেট ভরে, তাদের আত্মীয় স্বজনের পকেট ভরে, তাদের আত্মীয় স্বজন। এমনও দেখা যায়, অনেক জায়গায় দেখা যায় যে চেয়ারম্যানের ওয়াইফ সারা বছরই গর্ভবতী থাকে আর তিনি সারা বছরই ভাতা পান। এটাই হচ্ছে বাংলাদেশের বর্তমান চিত্র। বাংলাদেশের প্রতিটা সেক্টরে সেক্টরে যে দুর্নীতি, এটা একেবারে পানির মতো পরিষ্কার। শুধু তাই নয়, এবং আমি আমার বিপক্ষ দলকে একটা প্রশ্ন করে যাব যে আপনারা যে বললেন যে সকল ক্ষেত্রে দুর্নীতি, আমাকে শুধু এই জিনিসটা বলবেন যে দুর্নীতি নাই কোথায়? প্রত্যেকটা ক্ষেত্রে দুর্নীতি। দুর্নীতি ছাড়া কিছুদিন আগে আমেরিকান গবেষণা ভিত্তিক প্রতিষ্ঠান ইউজিসি একটা প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে লিখেছেন যে বাংলাদেশের সবচাইতে পৃথিবীর মধ্যে বাংলাদেশের যেই দুর্নীতির চলমান প্রক্রিয়া, সেটা যদি দিন দিন বৃদ্ধি পেতে থাকে, পৃথিবীর মধ্যে বাংলাদেশই এর আগেও যে কয়েকবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, আগামীতেও বাংলাদেশ কয়েকবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে পারবে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাচ্ছি পক্ষ দলের দলনেতা মাহমুদ আলমকে। চলছে বিতর্ক প্রতিযোগিতা, পরবর্তীতে ডেকে নিচ্ছি বিপক্ষ দলের দলনেতা নোমান বিন ফরিদ ভাইকে। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক এবং ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী, যারা আমাকে দ্বিতীয়বারের মতন এই জায়গায় আসার অনুমতি দিয়েছেন এবং সুযোগ করে দিয়েছেন। আমি আমার প্রতিপক্ষের দলনেতার উপরে পূর্ণ সম্মান রেখেই বলতে চাই, আমাদের প্রতিপক্ষের দলনেতা এমন এমন প্রশ্ন আমাদেরকে ছুড়ে দিচ্ছেন, যেই প্রশ্নের উত্তরগুলো আমরা আমাদের শুরুর প্রথম বক্তব্যে আমরা দিয়ে এসেছি। আমাদের প্রতিপক্ষের দলনেতার প্রশ্ন ছিল যে আপনারা শিক্ষার সার্টিফিকেটের কথা তিনি বললেন, শিক্ষার সার্টিফিকেট টাকা দিয়ে বিক্রি হচ্ছে, সেটা কি দুর্নীতি নয়? আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা শুরুতেই বলে গিয়েছিলাম যে আমরা কখনোই এটা বলি নাই যে বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে দুর্নীতি বাধা নয়, বরং দুর্নীতি হচ্ছে একটি কারণ মাত্র। আমরা বলেছি আরও অনেক কারণ রয়েছে, যেমন আমাদের দলনেতা দুর্নীতিকে শুধুমাত্র শরীরের মেরুদণ্ড হিসাব করছেন, শরীরের মেরুদণ্ড হিসাবে ধরছেন, কিন্তু আপনাকে এটাও খেয়াল রাখতে হবে আপনার মস্তিষ্ক তথা শিক্ষা ব্যবস্থা, আপনার হৃৎপিণ্ড তথা দারিদ্রতা, আপনাকে এগুলোর দিকেও খেয়াল রাখতে হবে। যদি আপনি শুধু মেরুদণ্ডের দিকে খেয়াল দেন, তাহলে আপনাকে অসুস্থতায় ভুগতে হবে, আপনাকে শারীরিক অসুস্থতায় ভুগতে হবে। সুতরাং এমন প্রশ্ন আপনারা করবেন না যেটার উত্তর আমরা পূর্বেই দিয়ে গিয়েছি। আমি আরও বলতে চাই এই বিষয়ে, আমরা যদি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি খেয়াল করি, আমাদের যে বন্যা দুর্যোগ, এই বন্যা দুর্যোগের কারণে, এই বন্যা দুর্যোগ, সেদিন একটা নিউজে শুনলাম মর্জিনা নামক এক মেয়ে এইচএসসি পরীক্ষার্থী ছিলেন, যিনি 10মে গোল্ডেন এ প্লাস পেয়েছিলেন। তারও কিন্তু স্বপ্ন ছিল যে আমি এই দেশের জন্য উন্নয়নের কাজ করব, আমি এই দেশের উন্নয়নের জন্য কাজ করব, কিন্তু এই বন্যার কারণে তার বাড়িঘর, আত্মীয় স্বজন, তার সহায় সম্পদ সব কিছু ভেসে যাওয়ার কারণে কিন্তু সে তার স্বপ্ন পূরণ করতে পারেনি। সুতরাং আপনাদের কাছে প্রশ্ন থেকে যাবে, এই প্রাকৃতিক দুর্যোগ কি উন্নয়নের বাধা নয়? এই প্রাকৃতিক দুর্যোগ কি বাংলাদেশের উন্নয়নের জন্য
প্রধান বাধাগুলোর ভিতরে একটি নয়। আরও বলতে চাই, এই বেকারত্ব আমাদের দেশের বেকার যারা পড়াশোনা শেষ করে যারা বেকার অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন, তারা কিন্তু এই চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছেন। যদি তাদের এই চিন্তা করতে না হতো, তাহলে যদি তারা চাকরি করতে পারতেন, তাহলে বাংলাদেশের বেকারত্ব কমে যেত। আমরা জেনে থাকি যে যুবকই হচ্ছে উন্নয়নের মেরুদণ্ড বলা হয় যুবককে। সেই যুবককে যদি আমরা সম্পূর্ণ সহযোগিতা করতে পারি, তাহলে আমরা এই দুর্নীতি থেকে এই দেশকে উন্নয়ন আদায় করতে পারবো। সেজন্য বিজ্ঞ প্রতিপক্ষকে বলে যাই, আমরা কখনোই দুর্নীতির পক্ষে নয়, কিন্তু আমরা বলতে চাই দুর্নীতি শুধুমাত্র একমাত্র বা প্রধান উপায় নয়, প্রধান জিনিস নয় যেটা দ্বারা উন্নয়ন হচ্ছে না। আরও অনেক সেক্টর রয়েছে, দারিদ্রতা রয়েছে, জনসংখ্যা বৃদ্ধি রয়েছে এবং প্রাকৃতিক দুর্যোগ রয়েছে। সুতরাং বিজ্ঞ প্রতিপক্ষকে এই সকল কিছু মাথায় রেখে আমি চাই বিজ্ঞ প্রতিপক্ষ তাদের ভুল বুঝতে পেরে আমাদের সুরে সুর মিলাক। কেননা দুর্নীতি শুধুমাত্র বাংলাদেশের উন্নয়নের প্রধান কারণ নয়, আরও অনেক কারণ রয়েছে যেগুলো বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। ধন্যবাদ সম্মানিত বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সম্মানিত প্রতিপক্ষকে। ধন্যবাদ সবাইকে। নোমান বিন ফরিদকে। চলছে বিতর্ক প্রতিযোগিতা। পরবর্তীতে ডেকে নিচ্ছি পক্ষদল থেকে সাজিদুল ইসলাম। ধন্যবাদ সভাপতিকে আমাকে আরও একবার মঞ্চে আসার জন্য। আমাকে তিনি বারবার একটা প্রশ্ন বারবার করতেছে শিক্ষা নিয়ে, যে বেকারত্ব। কিন্তু এই প্রথমেই প্রশ্নের উত্তরটা আমরা দিয়ে গেছি, যেটা হচ্ছে যে আমাদের এখানে প্রথমেই তো দুর্নীতিটা শুরু হচ্ছে। এখানে যে চাকরির নিয়োগটা হচ্ছে দুর্নীতির মাধ্যমে। যদি চাকরির নিয়োগটা দুর্নীতির মাধ্যমে না হতো, তাহলে তো বেকারত্ব থাকতো না। বেকারত্ব কাকে বলে? যিনি পড়ালেখা করেছেন, সার্টিফিকেট আছে, চাকরি পাচ্ছে না, তাকেই তো বেকারত্ব বলে, তাকেই তো বেকার বলে। যদি দুর্নীতি না হতো, যদি সফলভাবে যদি ভালোভাবে চাকরি নিয়োগ হতো, তাহলে তো দুর্নীতি হতো না। তাহলে প্রথমেই তো আমরা দেখতে পাই দুর্নীতি। তারপরেও যদি আমরা যদি আগের পরিস্থিতি তাকাইতে যাই, বর্তমান পরিস্থিতি তাকালে আমরা দেখতে পাই যে দুর্নীতি প্রধান কারণ আমরা আগের তুলনায় এখন যদি তাকাই, যখন সরকার পতন হলো, পতনের পরে শেয়ার বাজারে দেখুন, আপনারা সকলেই জানেন, চাউল ডাউল ডিম সকল কিছুর দাম কমে গেছে। এখানে তো সর্বপ্রথম দেখা যাচ্ছে দুর্নীতি। কারণ আমরা যদি একটা নিউজ দেখতে পাই, মালয়েশিয়ায় তিনি 500 কোটি টাকা একাই বাবুর তিনি পাচার করেছেন। কিন্তু যখন এরা পদত্যাগ করলো, তখনই কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা আস্তে আস্তে ভালো হতে লাগলো। যদি আমরা আরও দেখতে যাই, পত্রিকা আইনে একটা দাখিল মাদ্রাসার, উনি বললেও বারবার একটা শিক্ষা খাতেও তো এখানেও তো কোনো দুর্নীতিমুক্ত না। একটা দাখিল মাদ্রাসা, তিনি মাদ্রাসাটা বিল্ডিং পাস হয়েছে, আগের যে 3তলা বিল্ডিং ছিল, ওই বিল্ডিংটা ভেঙে ওই বিল্ডিংয়ের যে ইটগুলো ছিল, ওই ইটগুলো নিয়ে নিজের বাসায় তিনি বিল্ডিং করেছেন। শুধু তাই নয়, তিনি প্রথম শ্রেণী থেকে 5ম শ্রেণী পর্যন্ত তিনি বেতন আনতেন সরকারের কাছ থেকে, যেখানে প্রথম শ্রেণী থেকে 5ম শ্রেণী পর্যন্ত ওখানে কোনো ছাত্রী ছিল না। ওই মাত্র 5 বছর না 15 বছর এখানে তিনি বেতন আনতে, শুধু কোনো ছাত্রছাত্রী না থাকা অবস্থায়ও। আমরা যদি এসে আরও দেখতে পাই, এই কদিনে বাংলাদেশ থেকে 15 বছরে বাংলাদেশ থেকে যে পরিমাণ অর্থ বিদেশে গিয়েছে, আমরা যদি আরও সালমান এফ রহমান আমরা সকলেই জানি, তিনি প্রথমে দাঁড়িয়ে রাখছিলেন, ধর্ম বেশি ছিলেন, কিন্তু তিনি এখন দাঁড়িয়ে চেঁচে ফেলাইছিলেন। তিনি যে পরিমাণ টাকা বিদেশে পাচার করেছেন, ওই পরিমাণ টাকা দিয়ে 22টি পদ্মা সেতু বাংলাদেশে নির্মাণ করা যেত। যে একটা পদ্মা সেতুর জন্য বাংলাদেশে আমরা সকলে জানি সব কিছু দাম বেড়ে গেল। কিসের জন্য? পদ্মা সেতু করছে, মেট্রো রেল করছে। কিন্তু ওই সালমান রহমানের দুর্নীতি দিয়ে বাংলাদেশে 22টি পদ্মা সেতু করা যেত। আরও যে আমরা দেখতে পাই, শুধুমাত্র 2015 সাল থেকে 4 প্রক্রিয়া $5.9 বিলিয়ন পাচার হয়েছে বিদেশে, যেখানে বাংলাদেশের টাকা হলো 50,000 কোটি টাকা। যেই টাকা দিয়ে বাংলাদেশেও একটি পদ্মা সেতু নির্মাণ করা যেত। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি পক্ষদল থেকে পক্ষদলের সাজিদুল ইসলামকে। চলছে বিতর্ক প্রতিযোগিতা, বিষয় দুর্নীতি প্রধান অন্তরায় উন্নয়নের পথে। চলছে বিতর্ক। বিপক্ষ দলের থেকে ডাকছি রেদন আহমেদকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঐতিহ্যবাহী ভান্ডারিয়া সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত এই বিতর্ক অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বিজ্ঞ বিচারক মণ্ডলী, বিজ্ঞ প্রতিপক্ষ এবং আমার সামনে উপস্থিত রয়েছেন বাংলাদেশের দূর দূরান্ত থেকে আগত একদল ছাত্র ভাইরা। সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা।
তো আজকে আমি এই বাংলাদেশের দুর্নীতি যে বাংলাদেশের উন্নয়নের পথে প্রধান অন্তরায়, আমি এর বিপক্ষে দলে অবস্থান করছি। তো তারা বারবার একটা কথা যে বলে যাচ্ছে যে দুর্নীতি যে বাংলাদেশের উন্নয়নের পথে একটা বাধা বা অন্তরায়, এটা কি? তাহলে কারোর মধ্যে যদি সুশিক্ষা থাকতে পারে তাহলে সে কি দুর্নীতি করতে পারে? কারোর মধ্যে যদি সুশিক্ষা থাকে তাহলে সে দুর্নীতি করতে পারে না। আমি প্রথমে যদি তাকে আমাদের দেশের বিচার ব্যবস্থার দিকে, আমাদের বিচার ব্যবস্থায় যদি আমাদের দেশের সঠিক বিচার ব্যবস্থা থাকতো, বিচার ব্যবস্থাপনায় যদি আমাদের দেশের বিচার ব্যবস্থা ভালো থাকতো এবং এই যারা দুর্নীতিবাজ তাদেরকে যদি সহজ কঠিন শাস্তি দেওয়া হতো, তাহলে কিন্তু এরকম কেউ দুর্নীতি আসলে কেউ করতো না। আমরা যদি ইসলামিক শাসন ব্যবস্থার দিকে তাকাই তাহলে দেখতে পাই চুরি করলে হাত কেটে দেওয়া হয়, জিনা ব্যবচার করলে পারে তাদের কোমর পর্যন্ত গিয়ে তাকে হত্যা করা হয়। আসলে এটা কতই কঠিন একটা শাস্তি। এই শাস্তি যদি দেওয়া হতো তাহলে আর তারা এই কাজ করার সুযোগ পেত না। বরং আমাদের দেশে অপরাধ করলে জেলে ঢুকানো, আবার কিছু যারা ডিসি ম্যাজিস্ট্রেট তাদেরকে কিছু ঘুষ দিলেই তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এই প্রেক্ষিতে দেখা যায় তারা বেরিয়ে তারা নানা অপকর্মে লিপ্ত হয়ে যায়। এটা কিন্তু উচ্চশিক্ষা নয়, বরং সুশিক্ষার অভাব। কারণ মানুষ একটা উচ্চশিক্ষা লাভ করতে পারে, কিন্তু যদি সুশিক্ষা তার মধ্যে থাকে সেরকম অপরাধ করতে পারে না। একটি দেশের মূল চালিকা শক্তি হলো যুবক এবং যুবতী, অর্থাৎ জনগণ। এই জনগণ যদি সুশিক্ষায় শিক্ষিত, তারা যদি চাকরির পিছনে যদি না দৌড়ায়, তারা যদি একটু উদ্যোক্তা হয়, তাহলে তাদের মাধ্যমে আরও কত মানুষের কর্মসংস্থান তৈরি হয়। তাহলে তারা কর্মসংস্থানের দিক ঝুঁকে পড়বে, তারা এই টাকার জন্য দুর্নীতির দিকে যাবে না। আর আমাদের পক্ষ থেকে বারবার একটি প্রশ্ন করা হয়েছিল যে বন্যা বা প্রাকৃতিক দুর্যোগ এটাও কিন্তু উন্নতির পথে একটি বড় বাধা, কিন্তু আমাদের বিজ্ঞ প্রতিপক্ষ এই উত্তরটা দেয়নি। আশা করি আমাদের বিচারক মণ্ডলী এই বিষয়টি লক্ষ্য রাখবেন। এবং এই দেশের সুশিক্ষার জন্য সুশিক্ষাই হলো জাতির উন্নয়নের মেরুদণ্ড, এবং আমাদের এই মানুষজনের মধ্যে সুশিক্ষার অভাব বলেই এখানে বেশি অপরাধ বা দুর্নীতি হচ্ছে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত শেষ করছি। ধন্যবাদ জানাচ্ছি বিপক্ষ দলের রেদওয়ান আহমেদকে। চলছে বিতর্ক প্রতিযোগিতা। পক্ষ দলের পক্ষ থেকে ডেকে নিচ্ছি মোহাম্মদ সিয়ামকে। ধন্যবাদ জানাচ্ছি আমাকে কথা দেওয়ার জন্য মাননীয় বিচারপতি এবং মাননীয় সভাপতিকে। আমাদের বিপক্ষ দল একটা প্রশ্ন করে গেছেন যে বাংলাদেশে যে বন্যা দুর্যোগ, তারা হয়তো জানে না বাংলাদেশে থেকে 11,92,000 কোটি টাকা পাচার হয়েছে। এটা যদি বাংলাদেশে থাকতো তাহলে যেই বাঁধ ছেড়ে দেওয়া হয়েছে এরকম বাঁধ আরও 2-3টা নির্মাণ করা যেত। তো আমরা এখানে দেখতে পাই যে মেইন বিষয়টা সেটা হচ্ছে দুর্নীতি। এই দুর্নীতির কারণেই আজ বাংলাদেশ বন্যায় ভাসছে। যদি এই টাকা বাংলাদেশে থাকতো তাহলে বাংলাদেশে এরকমভাবে আরও বাঁধ অনেক নির্মাণ করে যেত। এই বলে আমার পক্ষে শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি পক্ষ দলের সিয়াম আহমেদকে। ডেকে নিচ্ছি বিপক্ষ দলের দল থেকে মোহাম্মদ আসিফুল ইসলাম। সম্মানিত উপস্থিতি, আমি প্রথমে একটি কথা বলতে চেয়েছি যে আমাদের বিপক্ষিত দল বলে গেছে যে আমাদের কথাই সঠিক, কারণ তারা এখানে এসে কোনো কথাই বলতে পারলেন না। যে প্রেসিডেন্ট এসেছিল সে এখানে এসে কোনো কথাই বলতে পারলেন না। সে একটি কথাই বলে গেলেন যে কিছু সংখ্যক টাকা বাংলাদেশ থেকে টন বাই টন অন্য দেশে রপ্তানি দুর্নীতি হিসেবে রপ্তানি করা হয়েছে। তারা কিন্তু একটা জিনিস ভুলে গেছে, এই বাংলাদেশে বন্যা এসেছিল ভারতের বাদ ছেড়ে দেওয়ার কারণে, কিন্তু এই দুর্নীতিটা বাংলাদেশের দুর্নীতির কারণে আসে নেই। এটা ভারতের সাথে বাংলাদেশের সাথে অন্য কোনো বিঘ্ন সম্পর্ক ছিল তো এখানে এসেছে। আমাদের এখানে একটা কথা বলেছিল যে সুশিক্ষিত, তারা বলছে যে সুশিক্ষিত করতে গেলে তার আগেই তো দুর্নীতি পেছে, কিন্তু দুর্নীতি পেশার তো শিক্ষিতের মধ্যে কোনো সম্পর্ক নেই। কারণ আমরা দেখতে পারি যে আমাদের আকিস গ্রুপ কত জায়গায় ভাইরাল আছে। ওই আকিস গ্রুপের ম্যানেজারও তো সেই আগেই ছোটোবেলা থেকে সে সাইকেলে করে অনেক কিছু বিক্রি করে পেতো। এবং আমাদের দেখা যায় স্কোয়ার কোম্পানি, যে ওষুধ কোম্পানি আছে বাংলাদেশে, সেই ওষুধ কোম্পানির সভাপতি সে আগে সাইকেলও করে ছোটো ছোটো ওষুধ বিক্রি করে পেতো। তা আজকে এত উন্নত পর্যায়ে গেছে। এখানে তো শিক্ষিত প্রয়োজন হয়নি, সব জায়গায় কি শিক্ষিত লাগে নাকি বড় কিছু হতে গেলে? এটাই আমাদের বিপক্ষে দলের কাছে একটা প্রশ্ন যে আমাদের বাংলাদেশে যে দুর্নীতিমুক্ত বলছেন যে দুর্নীতি সব কিছু, কিন্তু দুর্নীতিটা আসছে কোন থেকে এটা আমাদের ভালো করে উল্লেখ করে বলে যাবেন। এবার আমার কথা শেষ করছি।
ধন্যবাদ জানাচ্ছি বিপক্ষ দলের আসিফুল ইসলামকে। বিতর্ক প্রতিযোগিতা বিষয় দুর্নীতি প্রধান অন্তরায় উন্নয়নের পথে। আমি ডেকে নিয়েছি পক্ষ দল থেকে মোহাম্মদ আবদুল্লাহ মণ্ডলকে। সবাই প্রতি খেয়াল রাখবেন, সময় অনেক আছে কিন্তু সবাই নিয়ে ঠিক আছে, 3 মিনিট তাদের সঙ্গে সময় নেন। ধন্যবাদ সভাপতিকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমার বিপক্ষ দলের প্রতিযোগী প্রশ্ন পড়ে গেছে গিয়ে সুশিক্ষায় এবং জনগণ আমাদের দেশের উন্নয়নের প্রধান বাধা। শুধু তাই নয়, সুশিক্ষা এবং জনগণ আমাদের দেশের উন্নয়নের প্রধান বাধা না, দুর্নীতি হচ্ছে আমাদের দেশের উন্নয়নের প্রধান বাধা। কেবল দুর্নীতির কারণে দেখা যায় আমাদের দেশে উন্নয়নের বিভিন্ন ব্যাঘাত ঘটছে। দেখা যায় মালয়েশিয়ায় 500 কোটি টাকা আমাদের দেশ থেকে পাচার করা হয়েছে। শুধু তাই নয়, এখানে যে টাকা পাচার করা হয়েছে এই টাকার বিনিময়ে 18 লক্ষ হাজার কোটি টাকা, যে টাকার বিনিময়ে বাংলাদেশে 36টি মেট্রো রোড প্রতিষ্ঠা করা যেত। শুধু তাই নয়, সম্মানিত উপস্থিতি, আমি আরও বলতে চাই, তারা বলছে সুশিক্ষার অভাবে আমাদের দুর্নীতি আচ্ছা, আমাদের দেশ থেকে যারা দুর্নীতি করছে, যেমন আমাদের দেশ থেকে বেনজির কোটি কোটি টাকা এদেশের দুর্নীতি করে অন্য দেশে পাচার করছে, তার কি সুশিক্ষা ছিল না? সুশিক্ষা থাকা সত্ত্বেও সে এদেশ থেকে অনেক টাকা আত্মসাৎ করে পালিয়ে গেছে। তাছাড়া আমরা যে শিশু এখন জন্মগ্রহণ করছে সেই শিশু কি দুর্নীতি, সেই শিশুকে সুশিক্ষার অভাব, কিন্তু তার কোনো সুশিক্ষার অভাব নাই। তার জন্ম থেকেই আমরা প্রত্যেক ব্যক্তি এখন যে শিশু এখন জন্মগ্রহণ করবে সেই শিশুটিকে 80 থেকে 1 লক্ষ টাকা ঋণ। সে জন্মগ্রহণ করছে আজ, সে সুশিক্ষার অভাব কোথায় পাবে? সে এখন কি তাহলে তার কি সুশিক্ষার অভাব? এই কারণে সে সে দেশের উন্নতি ব্যাঘাত করছে। এইগুলি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। চলছে বিতর্ক প্রতিযোগিতা বিষয় দুর্নীতি প্রধান অন্তরায় উন্নয়নের পথে। ডেকে নিচ্ছি বিপক্ষ দল থেকে মোহাম্মদ বোরহানুদ্দিন আশরাফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমে ধন্যবাদ জানাই আমাদের বিচারক মণ্ডলীকে এবং ধন্যবাদ জানাই আমাদের প্রতিপক্ষকে। সবাইকে বলতে চাই, তারা বারবার টাকা পাচারের কথা বলছে। এখানে টাকা পাচারের কথা, এই মেন টপিক্সটা ছিল না টাকা পাচারের কথা। টাকা পাচারের মেন টপিক ছিল উন্নতি উন্নয়নের প্রধান অন্তরায়। আমরা বলতে চাই উন্নতি অন্তরের প্রধান অন্যতায় নয়। তারা বারবার বলছে টাকা পাচারের কথা, কিন্তু আমাদের বিষয় চিন্তা দুর্নীতির বিষয় ছিল না। তাদেরকে আমরা বলতে চাই তারা আসল টপিক্সে ফিরে আসুক। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি পক্ষ দলের আশরাফুল ইসলামকে। ডেকে নিচ্ছি বিপক্ষ দলের আশরাফুল ইসলামকে ডেকে নিচ্ছি পক্ষ দলের সাজেদুল ইসলামকে। কাউসার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় সভাপতি সাহেবকে এবং বিচার মণ্ডলী এবং আমার বিপক্ষীয় দলীয় ভাইদেরকে আমাকে এখানে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। তারা বারবার বলে যাচ্ছে একটি কথাই যে কয়েক টাকা পাচার হয়েছে। পাচার কয়েক টাকা না, পাচার হয়েছে হাজার হাজার কোটি টাকা। যেখানে পাচার হয়েছে মাত্র মালয়েশিয়ায় বাড়ি করেছে, ফ্ল্যাট কিনেছে, কোম্পানি করেছে, 500 কোটি টাকা চুরি করেছে ওই বাবর। আর তারা বলতেছে সুশিক্ষা। কে বিচারপতি কি সুশিক্ষা পায়নি? সে বিচারের আসন বসে কী হিসাবে? তার কি সুশিক্ষা অর্জন করা হয়নি? সে বাংলাদেশের প্রধান বিচারপতি ছিল। সে কেন বাংলাদেশ থেকে পলাবে? সে কেন লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করবে? বাংলাদেশ থেকে এই পর্যন্ত 11 লক্ষ হাজার কোটি টাকা পাচার হয়েছে। তারা সবসময় বলতেছে সুশিক্ষা। সুশিক্ষা কি? এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।
সময় 2 মিনিট মাত্র। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ বিচারক মণ্ডলীর সভাপতিকে আমাকে আরও একবার সুযোগ করে দেওয়ার জন্য। আমি কিছু কথা বলবো, তা হলো তারা কিছু প্রশ্ন করেছে, আমরা যেগুলো প্রশ্নগুলো বুঝতেই পারি নাই। আর বেশিরভাগ সময় তারা মাইকগুলো এই জায়গা নিয়ে কথা বলেছে যেখানে কথাগুলো অনেকটাই বোঝা যায় নাই। আর তারা বারবারই সুশিক্ষা এবং মানে সুশিক্ষার মধ্যে চলে যাইতেছে। আমাদের টপিক কিন্তু এটা ছিল না, ওটা বারবারই সুশিক্ষা বলতেছে। আর আমি একটা কথা বলতে চাই, সুশিক্ষা 1 2 মধ্যে 1 2 3 4 5 কি এটার ভিতরে সুশিক্ষা? আমরা তো সুশিক্ষা বলতে বুঝি মানে পড়ালেখা শেষ করা বা পড়ালেখা এসে ওই যে আমাদের পক্ষের লোক বলে গেল যে বিচারপতি কি সুশিক্ষা অর্জন করে নাই? এখন আমি কাদেরকে ধরবো সুশিক্ষা অর্জন? কিন্তু যে জায়গায় বড় বড় জায়গায় যারা বসে আছে সবাই শিক্ষা অর্জন করছে। এখন এই সুশিক্ষার লোকগুলো কোথায় পাবো আমরা? যখনই শিক্ষা অর্জন করে, যখনই কেউ চাকরি পায় বা তখনই সে দুর্নীতি করে, তখনই সে বলতেছে যে তার ভিতরে সুশিক্ষা নাই। এখন এই সুশিক্ষার লোকগুলো আমরা কোথায় পাবো? আমাদের এই প্রশ্ন উত্তরটা দিয়ে গেলে ভালো হয়। আমরা এই সুশিক্ষার লোকগুলো খুঁজে বের করবো। আর এই সুশিক্ষার লোকগুলোকে যে স্থানগুলো বসানো দরকার এই স্থানগুলো বসালে ভালো হয়। এখন এই কথা হলো ওটা বসাবে কী হবে? এখন বসাইতে গেলে ওটাই বলবে দুর্নীতি। কারণ সুশিক্ষার লোক কোনোদিনও দুর্নীতির কারণে সেখানে বসতে পারবে না, ঘুষ দিতে পারবে না, তাহলে সে এখানে বসবে কীভাবে? এই জন্য আমার এই প্রশ্ন উত্তরটা এই প্রশ্ন উত্তরগুলো আমরা দিয়ে দেবেন। আরেকটা কথা হলো যে সুশিক্ষিত, এখন উনি বলবেন যে অনেকে শিক্ষিত আছে, সুশিক্ষিত, অনেকে রিক্সা চালায়, অনেকে ঘুরে বেড়ায়, এর ভিতরে তো অনেকে দেখবেন যে সার্টিফিকেট কেনার পরে চাকরি পাইতেছে না। এখন ওরা বলবে যে ওরা সুশিক্ষিত আছে, ওরা কীভাবে সুশিক্ষিত আছে? ওরা তো দেখা গেছে যে রেজাল্ট ভালো নয় জন্য চাকরি পায় না। আর কিছু মানুষ আছে চাকরির রেজাল্ট ভালো কিন্তু দুর্নীতির কারণে পায় না, সবই ঘুরে ফিরে আসতেছে দুর্নীতি। এই জন্য আমার বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি পক্ষ দলের সাজিদুল ইসলামকে এসে কিছু কথা বলার জন্য। এবার ডেকে নিয়েছি বিপক্ষ দল থেকে স্বেচ্ছায় যদি কেউ আসতে চায়, মোহাম্মদ আসিফ। আসসালামু আলাইকুম। আমাদের এখানে বলা হয়েছে সুশিক্ষিত শিক্ষিত। কে আমাদের যে বিচারপতির কথা বলেছে তিনি সুশিক্ষিত শিক্ষিত না, তিনি ছিলেন উচ্চশিক্ষা শিক্ষিত। আর উচ্চশিক্ষা শিক্ষিত আর সুশিক্ষা শিক্ষিত মধ্যে অনেক পার্থক্য রয়েছে। হ্যাঁ, সুশিক্ষা শিক্ষিত হলো পরিবার থেকে শিক্ষা হয়। আর তারা একটি কথা বারবার বলে গিয়েছেন যে আমাদের বাইরের দেশ যেমন সিঙ্গাপুর আরও অনেক মালয়েশিয়া ইত্যাদি দেশে ওনারা বর্ণনা করে দিয়েছেন। তারা বারবার একটি কথাই বলেন যে এই দেশ থেকে অনেক টাকা পাচার হয়। কে সিঙ্গাপুর থেকে টাকা পাচার হয় না? সে দেশে তো উন্নত হলো কিংবা সে দেশে তো দুর্নীতিমুক্ত। কে ভারত কিন্তু মালয়েশিয়াতে টাকা পাচার না? গত বছর মালয়েশিয়া থেকে প্রায় $26 বিলিয়ন মার্কিন ডলার পাচার করা হয়েছে। আর আমাদের বোঝাই দেয় যে সুশিক্ষিত দেশ কোনটি? শিক্ষিত দেশ হলো একদম ফিনল্যান্ড, যেখানে কোনো পুলিশ নেই, যেখানে কোনো বিচারপতি কেউ নেই, ওটা হলো সুশিক্ষিত। উচ্চশিক্ষিত দেশ না সেটা। আমি তাদের কাছে একটা কথা বারবার বলতে চাইছিলাম যে আমাদের বিচারপতি সুশিক্ষিত যদি হতোই সে দেশ থেকে পালাতো না, সে দেশে পালাতো না। এটাই আমার শেষ কথা। ধন্যবাদ জানাচ্ছি আসিফুল ইসলামকে। টাইম আউট। আমরা কথা না বলি আমরা কথা না বলি, আমরা সবাই চুপ থাকি।
আমরা সবাই কথা না বলি, আমরা সবাই